নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, নিজ ফ্ল্যাটের নিচে বহিরাগত দুষ্কৃতীর হাতে আক্রান্ত 23 JNTP লেন কলকাতা 11 আবাসিক অসীম ধর সহ ফ্ল্যাটের সভাপতি সুশোভন গড়াই। 10ই এপ্রিল 23 JNTP লেনের ড্রিমল্যান্ড আবাসনের নিচে গাড়ি গ্যারেজের সামনে বহিরাগত দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন মেডিকেল কলেজ INTTUCর ভাইস প্রেসিডেন্ট, উত্তর কলকাতা জেলা INTTUCর সম্পাদক, অল বেঙ্গল INTTUCর এক্সিকিউটিভ মেম্বার এবং 102-108 অ্যাম্বুলেন্স সার্ভিসের রাজ্য সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা অসীম ধর। তাকে বাঁচাতে গিয়ে ওই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন ড্রিমল্যান্ড আবাসনের প্রেসিডেন্ট সুশোভন গড়াই। ফ্ল্যাটের নিচে অবৈধভাবে গাড়ি রাখা এবং নানা অসামাজিক কাজের বিরোধিতা করায় বহিরাগত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হলেন বিশিষ্ট শ্রমিক নেতা অসীম ধর। স্থানীয় দুই দুষ্কৃতী সুজিত এবং জয়ন্ত বিশ্বাস ওরফে বুবাই গত 10ই এপ্রিল হঠাৎই চড়াও হলেন অসীমবাবুর ওপর। তাকে এলোপাথারি মার এবং তাকে বাঁচাতে এলে ওই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হলেন ফ্ল্যাটের প্রেসিডেন্ট সুশোভন গড়াই। বিষয়টি নিয়ে সঙ্গে সঙ্গে অসীমবাবু স্থানীয় থানায় FIR করেন। এখন ফ্ল্যাটের আবাসিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন, কেননা তাদের দাবি যদি ওই দুষ্কৃতীর বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ফ্ল্যাটের বাসিন্দাদের সম্পূর্ণ নিরাপত্তা থাকতে পাচ্ছেন না। এর আগেও ফ্ল্যাটের অন্য এক আবাসিক আশিস নাগকে 2020 সালের এপ্রিল মাসে আক্রমণ করেন ওই দুষ্কৃতী। তখন স্থানীয়ভাবে ব্যাপারটি মিটে গেলেও বর্তমানে এই ধরনের হেভিওয়েট শ্রমিক নেতার উপর আক্রমণ হতে ফ্ল্যাটের আবাসিকরা চরম অনিশ্চয়তায় ভুগছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, না হলে যে কোনো সময় আবার অন্য কোনো আবাসিক আক্রান্ত হতে পারেন, এমনকি খুন হওয়ার আশঙ্কাও করছেন তারা। চলুন এদিন ঠিক কি ঘটেছিল তাই শুনে নিই। যিনি আক্রান্ত হয়েছেন সেই শ্রমিক নেতা অসীম ধর এই ব্যাপারে কি বলছেন। তবে তার আগে আপনাদের দেখাবো ওই আক্রমণের CCTV ফুটেজ। हाँ 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 माउस को ऊपर कीजिए। माउस हटा दिया वहाँ से। প্রথম কথা হচ্ছে যারা করেছে তারা কেউ এখানে থাকে না। একজন আছেন জয়ন্ত বিশ্বাস ওরফে ডাকনাম হচ্ছে বুবাই, আর একটা হচ্ছে সুজিত, ওইদিকে থাকে কোথাও আউট অফ এরিয়া, মানে আমার অ্যাপয়েন্টমেন্টের লোক নয় এরা এসে প্রথমে নানা রকম খুব গালাগাল বন্ধ করছিল এবং অমিত দত্ত বলে একটা ছেলে কাজে বেরোচ্ছিল, তাকে বিচ্ছিরিভাবে একটা গালাগাল দিয়ে তাকে মারধর করতে যাচ্ছে। তখন আমি উঠে আমি আমার নিজের ফোনে ঘাটছিলাম, হোয়াটসঅ্যাপ ঘাটছিলাম, আমি দাঁড়িয়ে ওকে প্রতিবাদ করলাম, তুমি কেন ওকে হাঁটুট করে মারতে গেছো। তখন আমাকে বলছি তুমি একটা নেতাগিরি দেখাচ্ছ, নেতাগিরি বলে আমাকে যাতা গালা দিল। তেরে আসছে মাথাতে, ওর মা পাশে বসেছিল, ভদ্রমহিলা পাশে বসে, সে আমাকে বারবার ক্ষমা চাইছে, ওর মাথা গরম, প্রেশার হাই। আমি বললাম আপনার ছেলের মাথা গরম, প্রেশার হাই হতে পারে, সেটা আপনার ঘর করুন, এটা অ্যাপয়েন্টমেন্ট, এটা সবার সাথে এখানে আছে, এখানে সব গুন্ডাগিরি চলবে না, আমাদের এখানে গুন্ডাগিরি হয় না, আর এখানে আমরা কোনো পার্টিগত ব্যাপার নিয়ে আমরা কোনো কথা বলিও না।
আমাদের এখানে হচ্ছে আমরা সবাই প্রতিবেশী। আমরা অ্যাপার্টমেন্টবাসী, আমরা সবাইকে হাতে হাত মিলিয়ে নিজের আশেপাশে সহযোগিতা করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, আমাদের কাম্য। এবার কথা হয়ে গেছে, চলে গেছে। কিছুক্ষণ পর দেখি 10-15 মিনিট পর আমার নেতা, আমি তো এই তো তৃণমূলের আইন টিউসির একটা পদে আছি, আমার যে নেতা সমন সমাদার, আমার এখন যে আমার এই ওয়ার্ডের বাসিন্দা সমন সমাদার মহাশয় MIC, আমি তাকে ফোন করি যে এরকম ব্যাপার, এরকম বলেছে। তো বলে একদম তুমি ইমিডিয়েটলি দাঁড়িয়ে করে দাও। এবার এরা গেছিলো ওখানে, এসে ওখান থেকে ঘুরে এসে আমাকে বলছে, স্বপনকে বলেছিস? স্বপন সমাদার, স্বপন এইভাবে বলছে, স্বপন সমাদার স্বপনকে বলেছিস? হ্যাঁ, স্বপনকে বলেছিস? হ্যাঁ। আমি বলছি স্বপন বলিবা, তুই স্বপনের নাম নিচ্ছ কেন? হ্যাঁ, আমি বললাম যে ও আমাদের সিনিয়র লিডার, আমাদের গার্জেন বলে তখন আমাকে ধূপধাপ মারতে শুরু করে দেয়। ওই বুবাই বলে ছেলেটা দৌড়ে এসে আগে আমাকে কলার ধরে আমি ট্রেনে হিজে, আমি বাড়ি থেকে উঠছিলাম, আমি সি ব্লকে থাকি, আমি এখানে দেখুন আমার ক্যামেরা আপনাকে দিচ্ছি, ও দেখুন সি ব্লকে আমি উঠছি, ফোন করতে করতে আমাকে ট্রেনে হিজে নিয়ে এসে, আমরা যা ফুটেজে দেখলাম তাতে করে বিভৎসভাবে আপনাকে আক্রমণ করেছিল, চোরের মতো চুরি করেছে। এবং এই ফ্ল্যাটেরই হচ্ছে একজন দেখলাম আপনাকে বাঁচাবার জন্য চেষ্টা করলেন, কিন্তু তিনিও মার খেলেন। তিনিও দেখলাম মার খেলেন। অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্ট, হ্যাঁ, সোসাইটির উনি হচ্ছেন প্রেসিডেন্ট, আরও ছিলেন আমার, আরও অনেকে ছিলেন, বয়োজ্যেষ্ঠরা সবাই নেমেছেন, মেয়েরাও নেমেছেন। তাদেরকে মান্যতা না দিয়ে এরা মানে গুন্ডামি, বিনা ইয়েতে পড়াশোনায় পুরো গুন্ডামি করেছে বাইরে থেকে। এরা সব বহিরাগত, এরা কেউ আমাদের অ্যাপার্টমেন্টের লোক নয়। ব্যাপারটা কি আপনি থানায় জানিয়েছেন? আমি থানায় FIR করেছি, থানা কি ইয়ে নেবে জানি না, কিন্তু একটা কথা বলছি, আমরা এটা অনেক জায়গা থেকে আমরা ইয়ে করবো। আমি লালবাজার থেকে শুরু করে আমি একদম মমতা ব্যানার্জি অবধি দেবো, যে অ্যাপার্টমেন্টে কী করে এরা ঢুকে গেছে। যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের সক্রিয় একজন কর্মী, শুধু নয় রাজ্য সভাপতি পর্যন্ত রয়েছেন কোনো একটি শাখা সংগঠনের, এবং উত্তর কলকাতা জেলা INTTUCরও আপনি সম্পাদক মণ্ডলীর সদস্য, সেখানে আপনি কি আপনার জেলা সম্পাদককেও এই সভাপতিকেও ব্যাপারটা জানিয়েছেন? আমার জেলা সভাপতিকে জানানো হচ্ছে, উনি আমাকে নির্দেশ দিয়েছেন, এবং আমি ওনাকে আমার ভিডিও ফুটেজটাও পাঠিয়েছি। এবং এরা এখন যেই মারার পর এখন প্রতিটা জায়গায় যাচ্ছে, বলছে আমার ধাক্কাধাক্কি হয়েছে। যখন তাকে আমি ভিডিও ফুটেজ পাঠাচ্ছি যে দেখো আমাকে চোরের মতন মেরেছে, তখন তারা বলছে যে তুমি তোমার পদক্ষেপ করো, আমরা ওদের সঙ্গে কেউ নেই। এই মুহূর্তে আপনি কি চাইছেন? আমি এই জন্য চাইছি, কালকে রাত্রিরে আবার আমার বুকে ব্যথা, 3-4 বার বমি হয়েছে। আমি এখনও ঠিক মেন্টালি ঠিক প্রিপেয়ার হতে পারিনি, আমি কোথাও বেরোতে পারিনি। আমার আজকে অনেকগুলো প্রোগ্রামও ছিল ঈদের, এবং কালকে আমার একটা 5টার সময় একটা প্রোগ্রাম ছিল আমাদের ওই স্টিকার লাগানো, হ্যাঁ, আহিরিটোলাতে, সেখানে আমি যেতে পারিনি। আমার নেতা, আমাদের কর্মীরা সবাই গেছিলো, এবং প্রতিটা ডিস্ট্রিক্ট থেকে আমার কাছে ফোন করছে, সব খবর চলে গেছে যে দাদা আমি আসবো, দাদা। আমি কিন্তু এটা কিন্তু কোনো পার্টি কালার নিতে চাই না, আমি একটাই কথা বলতে চাই, আমাকে যেভাবে হ্যাকেল করা হয়েছে আমি এর প্রতিবাদ করব। অতএব আমি দেখতে পাবো কত দূর যেতে পারি। তার অ্যারেস্ট আপনি চাইছেন? অ্যারেস্ট চাই, এবং তাদের জেল চাই। জীবনে যেন এরকম কোনো কারোর বাড়িতে ঢুকে এরকম না অত্যাচার করে। আমি আজ পার্টি কর্মী হয়ে, মমতা ব্যানার্জি সৈনিক হয়ে, যদি আমাকে যদি এরা মারতে পারে, তাহলে এরা তো আম পাবলিককেও কী করতে পারে? এরা কে? এরা বহিরাগত গুন্ডা, আমার মনে হয় এরা বিজেপির লোক। আসুন এরপর আমরা শুনে নিই ওই একই দুষ্কৃতীর হাতে আক্রান্ত হয়েছিলেন ফ্ল্যাটের আর এক বাসিন্দা আশিস নাগ। গত 2020 সালের এপ্রিল মাসে ওই দুষ্কৃতী তাকে আক্রমণ করেন, তার মুখ থেকে শুনি সেই কাহিনী। গত 2020 সালে ঠিক লকডাউন 22 কি 23 মার্চ 2020 সালে হয়েছিল। তো তা এই ধরুন এপ্রিল মাসে প্রথম 7-8-10 তারিখের মধ্যে ঘটনাটা, অ্যাকচুয়ালি এতদিন হয়ে গেছে ডেটটা মনে নেই। তা আমি সকালবেলা আমার অফিসের একজন লোকের সঙ্গে কথা বলছিলাম, তা এখানে একটি পিন্টু বলে একটি ছেলে আমাকে ওর নিচে বোমবাদা ডাকছে। আমি কী ব্যাপার জানি না, তারা ঘটনাটা এক্স্যাক্টলি হয়েছিল কি, তার সেই দিন কি সকালবেলা তার আধ ঘন্টা আগে আমি আমার মায়ের সঙ্গে নিচে দেখা হয়। আমি কদিন 2 দিন 3 দিনের থার্ড ডেতে ব্যাপারটা বলি, যখন পানের পিক আমার দরজার সামনে হয়েছে। তা পানের পিক দরজার সামনে ফিরেতে পানের পিকটা আমার একটু আমার মা ইয়েদের একটু আগের দিনকার লোকেদের একটি পানের পিক মারিয়ে যাওয়া ঘরের দরজা বা রাস্তা দিয়ে আমরা অভ্যস্ত নই। তা আমি দুজনকে দেখেছিলাম পান খেতে, তার মধ্যে একটি ছেলেকে তাকে জিজ্ঞেস করেছিলাম, সে বললো দেখুন দাদা, আমি যদি পানের পিক ফেলি তাহলে
আমার উপরেও ফেলবো, আমি নিচেও যদি ফেলি আপনার দরজার সামনেও ফেলবো, বা ঘর থেকে সিঁড়ির মাঝখানে একটু ফেলবো। তো ছেলে আমি তাকেও জিজ্ঞেস করেছিলাম, আর একটি ছেলে থাকে এই বোম্বা বলে, তাকে জিজ্ঞেস করেছিলাম। ঘটনা হলো তার মাকে জিজ্ঞেস করেছিলাম যে মাসিমা আপনার বোম্বা কি এরকম পানে পিক ফেলে? তো বলো আমি ঠিক জানি না, তা জিজ্ঞেস করে দেখতে হবে। তা আমি কিছু আর বলি, ব্যাস ঠিক আছে চলে এসেছি। লিফটে একসঙ্গে দুজনেই উঠেছিলাম। তা আমি দোতলায় সেকেন্ড ফ্লোরে নেবি আমরা, তারপর তার মিনিট 15-20 মধ্যেই ব্যাপারটা আমাকে নিচে ডেকে আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ উনি ঠিক সুস্থ অবস্থায় মানে মানে কথাবার্তা বলছিল একটু অসংলগ্ন অবস্থায়। তুমি কি মনে করছো আমি এখানে পানি ঠিক হয়ে গেছে? না আমি তোমার কথা বলিনি, আমি তোমার কথা জিজ্ঞেস করেছি, কিন্তু সঠিক ঘটনাটা আমি এক্স্যাক্টলি জানতে চাইছিলাম যে কি ফেলেছি বা কারা ফেলে, যাতে তা যদি তুমি না ফেলো তো খুব ওয়েল অ্যান্ড গুড, আর যদি ফেলে থাকো তো আমি চিন্তা করছি না ফেলার জন্য, কারণ কি দরজার সামনে মারিয়ে পাড়িয়ে যাওয়াটা আমাদের পক্ষে সম্ভব নয়। তাতে এই কথাটা 2-3 মিনিট কথা বলতে না বলতেই ওর ছোট ভাই উপর থেকে নিচে এসে মানে এমনভাবে গলা চেপে ধরলো আমার গলা মুটিটা, মানে যা আমার গেঞ্জি সমেত, আর হাতটা এমভাবে ডান হাতটা দিয়ে ঠিক আমার এরমভাবে বললো, তুমি কী মনে করছো এখানে এসে কদিন আসতে না আসতে এত রংবাজি? আমি রংবাজি এসব শব্দ আমার অ্যাকচুয়ালি অভ্যস্ত নই, মানে আমার ঘরে আমার পরিবেশে আমার ছেলে মেয়েদের এভাবে আমি কোনো সময় বলি না যে রংবাজি, রাস্তা আমার অফিসে বা যে কোনো জায়গায় আমি এই শব্দগুলো ব্যবহার করি না। তা আমি মনে করলাম তুমি গলায় এত বয়স, আমি তখন আমার আজকে 60 বছর বয়স, তখন আমার 66 বছর বয়স, তুমি একটু হাতটা নাবিয়ে কথা বলো। এই কথা বলতে আমার মিসেস উপর থেকে ঘটনাটা দেখে, তখন আমার ছেলে মেয়েকে পাঠায়। ছেলে গিয়ে যখন বলে কী হয়েছে কি বাবাকে মারছো কেন, তখন এই ঘটনাটা বলার পর তখন ও একটু শুধুমাত্র এটা রংবাজি ছুটিয়ে দেবো, আমার ল্যাঙ্গুয়েজগুলো এইরকম ছিল যে আমি অতটা এইসব শব্দ অভ্যস্ত নই। আমি রংবাজি এইসব ভাই এইসব কথা বলা আসছে না, আমি তোমার থেকে যথেষ্ট বয়োজ্যেষ্ঠ, তুমি এরকম তোমার জিজ্ঞেস করেছেন, জিজ্ঞেস করাটা কি অপরাধ? তাতে এইসব কথা বলতে বলতে আমার গলা যেহেতু আমি না পাচ্ছিলাম ছাড়াতে, না পাচ্ছিলাম ইয়ে করতে মানে ফ্রি হতে, আমার ছেলে গিয়ে আমাকে প্রথম রেস্কিউ করে, আমার মেয়েও গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করে, আপনি মারছেন কেন, আপনি কথা বলুন মুখের সামনে। ও ভাই উল্টো পাল্টো অনেক দাদা যা তা কথা বলে। তা আমি তখন আমার অন্য আরও প্রতিবেশীরাও এসে আটকায় ব্যাপারটা। এইসব ঘটনাটা এটা গতকাল যেমন একটা ঘটনা ঘটেছে, এর আগেও এই জিনিসটা আমার উপরও অর্থাৎ উনি বহিরাগত হিসেবে এসে এখানে রংবাজিই করেন মোটামুটি। দেখুন উনি বলতেন যে আমি এখানকার ফ্ল্যাট ওনার, বা আমি যেটুকু শুনেছিলাম বলে যে থাকে, ঠিক ততটা আমি জানতাম, কদিন হয়েছে আমরা তো এসেছি, আর ব্যাপারটা উনি যে এখানে প্রতিবেশী আমি তাও ঠিক জানতাম না। তবে ওই ওনার ভাইকে আসা যাওয়া করতেছি ওই কয়েকদিনের মধ্যে, ওনার দাদা। এরপর আমরা শুনব ঘটনার দিন অসীমবাবুকে বাঁচাতে যান ফ্ল্যাটের সভাপতি সুশোভন গড়াই, তিনি কি বললেন তাই। ভিডিও ফুটেজ থেকে যা দেখতে পাচ্ছি তাতে আপনি তাকে বাঁচাতে গেলেন, আপনিও মার খেলেন, কিন্তু অ্যাপার্টমেন্টের বাসিন্দা ন হয়েও বাইরে থেকে এসে এই ধরনের যে ঘটনাগুলো ঘটাচ্ছে এ সম্পর্কে আপনারা কি চিন্তাভাবনা নিচ্ছেন? দেখুন, আমরা তো ব্যক্তিগতভাবে যেহেতু অসীমবাবু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো আমরা এই ঘটনাটাতে খুবই আমাদের নিজের একটা লজ্জাবোধের মধ্যে আমরা পড়ে গেছি, যেহেতু উনি এসছেন নতুনভাবে আমাদের অ্যাপার্টমেন্টে এসছেন, সেখানে এসে ওনাকে এই হ্যাকেলটা হতে হলো, এর জন্য আমরা সত্যিই দুঃখিত। এর জন্য আমরা আইনানুগ ব্যবস্থাতে সমস্ত রকমভাবে আমরা ব্যক্তিগতভাবে থানাতেও গেছিলাম, তো থানাতে বললেন যেহেতু ওনার একটা ইনফ্লুয়েন্স ইয়ের ব্যাপার আছে, তো ওটা করুন, আমাদেরকে একটা চিঠি দেবো, আমরা সেটা দেবো, এবং আমরা আমাদের ওয়ার্ডের কাউন্সিলরের কাছে এই মর্মেই চিঠি দেবো যে যাতে কোনো রকমভাবে আমাদের প্রোটেকশনের কে দায়িত্ব নেবে, এবং থানাতেও এই দায়িত্ব আমরা চিঠিটা দেবো ভিডিও ফুটেজ দিয়ে, যে আমাদের প্রোটেকশনের দায়িত্ব কে নেবে, কারণ উই আর এখানে আমরা সবাই ফ্যামিলি নিয়ে থাকি, কেউ তো আর এখানে দেখুন। আর ব্যাপারটা হচ্ছে আমার তো এটা মনে হচ্ছে যে আমরা ব্রন অ্যান্ড ব্রট আপ কিন্তু কংগ্রেস মাইন্ড, তা আমার মনে হচ্ছে তাহলে আমাদেরকে কোনো রকমভাবে ভোটের আগে হ্যাকেল করার জন্য হয়তো, এছাড়া তো আর কিছু বলতে পারবো না। এরপর আমরা একে একে শুনব ফ্ল্যাটের সম্পাদক, ট্রেজারার এবং ফ্ল্যাটের অন্যান্য আবাসিকদের কথা। শুনব কি বললেন তারা ওই দুষ্কৃতীর আক্রমণ সম্পর্কে।
আমি খুব লজ্জিত, আর আমার পরিবারও খুব ভয় পেয়ে রয়েছে এই ব্যাপারটা নিয়ে। এটা আমি ওই দিন প্রেজেন্ট ছিলাম না, আমি বেরিয়ে গেছিলাম অফিসের কাজে। আমি সিসিটিভি ফুটেজ দেখেছি, কিন্তু আমি এটা দেখে প্রচণ্ড লজ্জিত। এভাবে বাইরে থেকে দুষ্কৃতীরা এসে 5-6 দুষ্কৃতীরা এসে আমাদের অ্যাপার্টমেন্টের প্রেসিডেন্টকে মেরেছে, বাসিন্দা অসীম ধরকে মেরেছে। এটা খুবই লজ্জার ব্যাপার। তো আমি চাইছি প্রশাসনের ব্যাপারে একটা কড়া ব্যবস্থা নিক, আর ওদেরকে যাতে আমরা এখানে সেফ থাকি তার একটা ব্যবস্থা করি। কালকে সকালবেলা আমি অফিস যখন বেরোচ্ছি বাইক নিয়ে 9টা নাগাদ, তখন দেখি ও অলরেডি ছিল, অসীমদার সঙ্গেই ছিল, ওখানে পাশেই বসেছিল। তখন আমাকে দেখে হঠাৎ করে ও উত্তেজিত হয়ে অসভ্য ভাষায় গালাগাল শুরু করে দিল। গালাগাল হওয়ার পরে আমার কাছে বাইকে এসে আমাকে আমার গায়ে হাত তুলতে আরম্ভ করে দিল। হেলমেট আমি পরেছিলাম বলে, নাহলে আমাকে চত্থাপ্পড় মারছিল, হেলমেটে লাগছিল। তখন অসীমদা বললো, তুমি ওকে মারছো কেন, কী কারণে, কি হয়েছে? তো তখন আবার অসীমদাকে অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগালি করতে চড়াও হয়। তখন আমার তখন অ্যাকচুয়ালি অফিস যাওয়ার খুব তাড়া ছিল, তখন জানি না যে ও একা ছিল, এইরকম ঘটনা ঘটে যাবে। আমার অফিস যাওয়ার তাড়া ছিল, আমার 9টার মধ্যে আমাকে অফিস পৌঁছতেই হয়। তো তারপরে আমি জানলাম যে এরকম ভিডিও ফুটেজ দেখে যে এইরকম আমার এটা কল্পনা করতে পারি না 2024 সালে কলকাতায় একটা অ্যাপার্টমেন্টে এইরকম ঘটনা ঘটতে পারে, যে বহিরাগত বাইরের লোকেরা এসে এইরকম হয়তো ওদের কাছে ধারালো অস্ত্র থাকলে মার্ডারও করে দিতে পারতো যে কাউকে। যে ছাড়াতে আসবে, যে ঝামেলাটাকে বন্ধ করতে আসবে, তাকেও মারবে। হয়তো ওদের কাছে যদি কোনো অস্ত্র থাকে, তা তো আমরা দেখলাম প্রেসিডেন্টও মার খেয়েছেন কালকে, প্রেসিডেন্ট বোঝাচ্ছে, এটুকু বোধ নেই যে সিসিটিভি আছে, ধরা পড়ছে যে ওরা কি কাজটা করছে 2024 সালে এসে, আজকের ডেটে এসে। এটা তো 60-70s কলকাতা নয়, বাংলা নয়। আজকের ডেটে এভাবে যদি আক্রমণ করে, অসীমদার মতো এত রেসপেক্টেড লোকটা দিয়েছে টিএমসি পার্টিকে 30-35 বছর দিয়েছে, আর এনার মতো হেল্পফুল লোক এই অ্যাপার্টমেন্টে খুঁজলে আপনি পাবেন না। আপনারা কি চাইছেন এখন? আমি চাইছি, সবাই চাইছে, আমি ইন্ডিভিজুয়ালি চাইছি, দেখুন মারপিট করার হলে ও যদি একটা মারতো, আমরা হয়তো 10টা মারতে পারতাম, কিন্তু আইন আমরা হাতে কোনোদিন তুলতে পারতাম। আমি ওকে বললাম, তুমি কেন মারামারি করছো, তুমি কি হয়েছে, তুমি মারছো কেন? তুমি যাকে পাচ্ছে তাকে মেরে দিচ্ছে। কোনো মহিলা ওই সময় থাকলে মহিলাকে অত চত্থাপ্পড় মেরে দিত। উন্মাদের মতো করছো, কেন করছে জানতে চাইছি, কি হয়েছিল জানতে চাইছি। আর আমরা এটা আইনি প্রক্রিয়ায় এটার সমাধান চাইছি। দরকার হলে এফআইআর তো অসীমদা করেইছে, আর আমাদের প্রেসিডেন্টও করেছেন। আমরা চাই পুলিশ একটা কড়া ব্যবস্থা নিতে, ওর অ্যারেস্ট চাই, ওর জেল। প্রথম কথা হচ্ছে যে যেরকম অসীমদার ওপর বা আমাদের পেশেন্টের ওপর যেরকম ওরা গায়ে হাত তুলেছে, সেটা আমরা তখন স্পটে ছিলাম না, কিন্তু ভিডিও ফুটেজে দেখেছি। এটা দেখে আমার সত্যি লজ্জা বোধ হচ্ছে যে আমাদের কোনো সিকিওর নেই। কেউ বাইরে থেকে এসে যখন তখন আমাদের মেরে চলে যাবে। আমরা যেহেতু সাধারণ লোক, এই জন্য কিছু করতে পারবো না। ওরা পার্টির লোক বা কি আছে জানি না, ওরা সেরকম ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু এরকম পাড়ার ছেলে বলে আমাদেরকে এরকম চমকাবে, করবে, সেটা আমরা মানতে পারছি না কোনো হালে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি সুস্থভাবে, শান্তভাবে থাকতে, যার জন্য যে প্রোডাকশন নেওয়া হবে সেটা থানায় হোক বা আমাদের লোকাল কাউন্সিলর হোক, যে আমাদেরকে জন্য এই আশ্বাসটা দেয় যে আমরা এখানে সুস্থভাবে ভালোভাবে থাকতে পারবো সবাইকে নিয়ে। আমরা কোনো ঝামেলা চাই না। স্বরূপ সামন্ত, আমি এখানে বাসিন্দা। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, আর অ্যাসোসিয়েশনটা তৈরি হয়েছে আমাদের অসীমদা আসার পর। আমরা 10 বছর ধরে এখানে আছি, কিন্তু আমরা অ্যাসোসিয়েশনটা তৈরি করতে পারিনি কোনো কারণে। অসীমদার সাহায্যে, অসীমদা আমাদের ওতপ্রোতভাবে জড়িত। আমাদের কোনো বিপদ আপদ হলে অসীমদা আমাদের হেল্প করে। আর আমরা এখানে 10-15 জন আমরা বেশি অসীমদার সাহায্যে অনেক কিছু পেয়েছি। সেটা দিদি অ্যাকোমোডেশন বলুন, আমাদের মেডিকেল বলুন, আমাদের মেডিকেলের যা কোনো কাজ আমরা অসীমদার সাহায্যে পেয়েছি। অসীমদা কোথাও কোনো রাতে 1:30-2টোর সময় কিছু হলে অসীমদা গাড়ি করে নিয়ে যাওয়া, এসব অসীমদা। এইরকম যে বহিরাগতরা এসে আপনাদের অ্যাপার্টমেন্টে এরকম করছে, কারণ বহিরাগতরা এটা রাগ হচ্ছে, এটা সামনাসামনি রাগ বলছি আমি। এটা উনি আসাতেও ওনাদের খুব অসুবিধা হচ্ছে, কারণ এইখানে ওনারা খুব দৌরাত্ম্য চালাতো। তার ভাই, দাদা আর একটা বহিরাগত, ওটা দুষ্কৃতি বলা যায়, ওর দাদা আর মা এখানে থাকে। তো উনি বারবার এখানে করেন,
এই অত্যাচার চালিয়ে যায়। যখনই ওনার পয়সা চাওয়া হয়, ওনার ফ্যামিলিকে বলা হয়, উনি আজকে ফ্যামিলিতে ডিউ আছে মিনিমাম 78,000 টাকা, যবে থেকে আছে তবে থেকে 1 পয়সা দেয় মেনটেন্স, ঠিক আছে। তো তারপরে 2টো গাড়ি রাখে, ওনার আলাদা বাড়ি আছে, তাও উনি গাড়িটা এখানে জোর জবস্তি রাখে আর বিচ্ছিরিভাবে রাখে। আর গাড়িটা বেরিয়ে নিয়ে যায় বাচ্চারা খেলা করে তার পাশ দিয়ে খুব জোরে নিয়ে যায়, বললে পরে চোখ বড় বড় করে। তো আমরা যেহেতু ফ্যামিলি থেকে আমরা এটা নিয়ে আর কোনো আপত্তি জানাই না, আমরা নিজেদের মধ্যে চুপচাপ হই। ব্যাপারটা কি আপনারা স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন? কাউন্সিলরকে অনেকবার বলা হয়েছে, আর সেটা দেখুন কাউন্সিলর আমাদেরকে বলেছে, দেখছি আমরা একটু ব্যাপারটা করি। আমরা সেভাবে বলিনি বলে হয়তো কাউন্সিলর সেটা করে না, আমরা লিখিত দেওয়া উচিত ছিল, লিখিত আমরা দিইনি, সেই জোরটা পাইনি। যাই হোক, এখন অসীমদা আসাতে ওনার একটু পাওয়ারটা কমেছে, উনি হয়তো দুষ্কৃতি সেইভাবে আক্রমণ চালাতে পারছেন, ওর রাজটাজ খেলতে পারছে, এখানে রাত্রিবেলায় মদ খাওয়া, বন্ধুবান্ধব নিয়ে এসে মদ খাওয়া, অনেক কিছু করেছে। তাতে আমাদের প্রচণ্ড কেউ 2বার হয়েছে। আগে আমাদের একটা সিকিউরিটি থাকতো সচিনদা বলে, ওকে মারধর করা হয়েছিল। তারপরে একবার এখানে ফার্স্ট ফ্লোরে নাগবাবু থাকেন, ওনাকে মারধর করা হয়েছে এইভাবেই। আর কালকে তো যেভাবে ওকে মেরেছে, মানে আমি থাকলে তো আমি হার্টফেল হয়ে মরে যেতাম। দেখে আমি মানে সারা রাত ঘুমাইনি। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাইছি বিল্ডিংয়ের শান্তি হোক, আর যে এই অঘটনটা ঘটিয়েছে তাকে শাস্তি দেওয়া। প্রশাসনিক আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।